আজকের ক্লাসে আমরা দেখব রিডিং সেকশনের ফ্লো চার্ট কোয়েশ্চেন টাইপটা। ফ্লো চার্ট বলতে আসলে কি বোঝায়? কোনো একটা প্রক্রিয়া বা প্রসেসকে স্টেপ বাই স্টেপ যখন প্রকাশ করা হয় কোনো একটা চার্টের মাধ্যমে, কোনো একটা ডায়াগ্রামের মাধ্যমে, তখন ওইটাকে ফ্লো চার্ট বলা হয়। আপনারা রাইটিং সেকশন যখন দেখবেন তখন দেখবেন যে রাইটিং এর মধ্যে টাস্ক 2 তে একটা কোয়েশ্চেন টাইপ আছে যেটার নাম হচ্ছে প্রসেস ডায়াগ্রাম। মূলত প্রসেস ডায়াগ্রাম হচ্ছে এক ধরনের ফ্লো চার্ট। এখানে আমরা একটা ফ্লোচার্ট দেখতে পাচ্ছি ছবির মধ্যে, যেখানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এভাবে চারটা স্টেপ দেওয়া আছে এবং স্টেপগুলোর মাঝখানে একটা একটা করে এরো চিহ্ন দেওয়া আছে। এরো চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে এক ধাপ থেকে পরবর্তী ধাপে কিভাবে জিনিসটা গেছে, কিভাবে প্রসেসটা গেছে। স্বাভাবিকভাবে আমরা অন্য সকল কোয়েশ্চেন টাইপের মতো এই কোয়েশ্চেন টাইপটাও শুরু করব ইনস্ট্রাকশন পড়ার মাধ্যমে। ইনস্ট্রাকশনের মধ্যে কি বলছে তাহলে আমরা প্রথমে দেখে নেই। ইনস্ট্রাকশনের মধ্যে প্রথমেই বলছে choose no more than one word, no more than two words, and or a number from the passage for each answer. প্রত্যেকটা আনসারের জন্য আমরা দুইটার বেশি শব্দ অথবা একটা নাম্বার, অথবা দুইটার বেশি শব্দ এবং একটা নাম্বার শুধু ব্যবহার করতে পারবো, এর চাইতে বেশি কিছু ব্যবহার করতে পারবো না। এটা আমাদের শর্ত। এখন আমরা টাইটেলটা পড়ে নিই। টাইটেলটা পড়ার আগে একটা জিনিস বলে নেওয়া জরুরি, সেটা হলো যে ফ্লো চার্টটাও কিন্তু এক ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ কোয়েশ্চেন, কিন্তু অন্যান্য অনেক ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ কোয়েশ্চেন টাইপের চাইতে এই কোয়েশ্চেন টাইপটা একটু ইজিয়ার। কেন ইজিয়ার? কারণ এটা আরেক সুন্দরভাবে সাজানো, সাবলীলভাবে সাজানো। এই কারণে আমরা যখন সলভ করব তখন এমনিতেই বুঝতে পারবো। প্রথমে আমরা টাইটেলটা পড়ে নিই। টাইটেলের মধ্যে কি লেখা আছে? মেথড অফ ডিটারমাইনিং ওয়্যার দি অ্যানসেস্টরস অফ টার্টলস এন্ড টর্টয়েসেস কাম ফ্রম। মূলত এখানে যে স্টেপ, যে প্রসেসটার কথা উল্লেখ করা হয়েছে, এই প্রসেসের মাধ্যমে খুঁজে দেখা হবে, বের করা হবে, ডিটারমাইন করা হবে যে টার্টল এবং টর্টয়েসের অ্যানসেস্টররা কোথা থেকে আসছে। টার্টল এবং টর্টয়েসের অ্যানসেস্টররা কোথা থেকে আসছে। এবং এখন টার্টল বলতে কি বোঝায় আর টর্টয়েস বলতে কি বোঝায়, এই জিনিসটা হয়তো আপনাদের অনেকের কাছে ক্লিয়ার না। এই জিনিসটা আমার মনে হয় আগে ক্লিয়ার করে ফেললে ভালো। আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন, সেইখানের মধ্যে টার্টল এবং টর্টয়েসের দুইটা ছবি দেওয়া আছে। এটা হচ্ছে একটা টার্টল, হাতের বামে যেটা আছে, আর হাতের ডানে যেটা আছে এটা হচ্ছে একটা টর্টয়েস। টার্টল এবং টর্টয়েসের মধ্যে পার্থক্য কি? মৌলিক পার্থক্য হচ্ছে এটা যে টার্টল মূলত পানিতে বেশি সময় কাটায়, আর টর্টয়েস পানিতে সময় কাটায় না বললেই চলে, মূলত ভূমিতেই সময় কাটায়। এই হিসেবে টার্টলের পা এমন ভাবে গঠিত যাতে সে সহজে সাঁতার কাটতে পারে, আর টর্টয়েজের পা অনেকটা হাতির পায়ের মতো গঠিত, যেন যেহেতু টর্টয়েজের শরীর অনেক বড়, যেন তার পা তার শরীরের লোড ঠিক মতো নিতে পারে। যেহেতু আমরা এখন দেখে ফেললাম টার্টল এবং টর্টয়েসের মধ্যে পার্থক্য কি, এখন আমরা চাইলে মূল আলোচনায় ঢুকে যেতে পারি। মূল আলোচনায় ঢোকার আগে আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হলো যে এই কোয়েশ্চেনটা কেমব্রিজ 9-এর টেস্ট 1 থেকে আমি নিছি। কেমব্রিজ 9-এর টেস্ট 1, কোয়েশ্চেন নাম্বার 34 to 39, অর্থাৎ রিডিং এর থার্ড সেকশন থেকে। যেহেতু এইটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন টাইপ, এবং যেহেতু এই কোয়েশ্চেনের আনসার গুলা প্যাসেজের মধ্যে সিরিয়ালে আসবে, সেই হিসাবে আমরা প্রথমে একটা করে কোয়েশ্চেন পড়বো এবং ওইটার আনসার খুঁজবো। একটা করে কোয়েশ্চেন পড়বো, ওই কোয়েশ্চেনের আনসার কোথায় থাকতে পারে এটা খুঁজে বের করব, তারপর আরো স্ক্রুটিনাইজ করে আরো মাইক্রোস্কোপিক লেভেলে গিয়ে আমরা এটার আনসার খুঁজে বের করব। এটার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? প্রথমে ভালো করে বাক্যগুলো পড়তে হবে, তারপর বাক্যগুলো থেকে আমাকে কিওয়ার্ড বাছাই করে নিতে হবে। এমন কিওয়ার্ড যে কিওয়ার্ড গুলো হয়তো প্যারাফ্রেজ করা যায় না, বা যে কিওয়ার্ড গুলো হয়তো আমার আনসারের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক, এবং এর জন্য আমাকে আনসার প্রেডিক্ট করতে হবে, আনসারের ব্যাপারে একটা ধারণা দাঁড় করাতে হবে। তো এনিওয়ে, রাফলি বললে এগুলোই হচ্ছে মূল।
আনসারিং স্ট্র্যাটেজি গুলো যদি আমরা পয়েন্ট আকারে একবার দেখে নিই তাহলে এরকম হতে পারে: রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি, ইনস্ট্রাকশন গুলো প্রথমে পড়বো ভালো করে। রিড দ্য টাইটল, রিড দ্য কোয়েশ্চেন্স ওয়ান এট এ টাইম, ফাইন্ড দ্য প্যারালাল সেন্টেন্স ফ্রম দ্য প্যাসেজ, find the appropriate word for the blank from that sentence. Questions will come in the passage in order. Understand that questions are paraphrased a lot. Don't lose your focus. ঠিক আছে, যেহেতু আমরা আনসারিং স্ট্র্যাটেজি নিয়ে থিওরিটিক্যাল আলোচনা শেষ করে ফেললাম, সেই হিসেবে আমরা সরাসরি একটা এক্সাম্পল দেখে নিই। এখন আমরা প্রথম কোয়েশ্চেনটা পড়ে নিই। 71 স্পিসিস, এই জিনিসটা আমরা আন্ডারলাইন করে ফেলতে পারি কারণ এটা খুবই স্পেসিফিক একটা জিনিস। এটা প্যারাফ্রেজড হয়ে আসার সম্ভাবনা খুবই কম। 71 স্পিসিস অফ লিভিং টার্টলস এন্ড টর্টয়েসেস ওয়্যার এক্সামিনড। 71 প্রজাতির টর্টয়েসেস এবং টার্টল এক্সামিন করা হয়েছে, টেস্ট করা হয়েছে। এন্ড এ টোটাল অফ, এবং টোটাল এত, ওয়ার টেকেন ফ্রম দ্য বোনস অফ দেয়ার ফোর লিম্বস। কোনো একটা জিনিসের পরিমাণ এবং ওই জিনিসটার কথা বলা হবে যেটা এইসব টার্টল এবং টর্টয়েস, অর্থাৎ এইসব কচ্ছপের ফোর লিম্বের বোন থেকে নেওয়া হয়েছে। বোন মানে হাড়, ফোর লিম্ব হচ্ছে সামনের পা, লিম্ব মানে হাত পা, এগুলাকে লিম্ব বলা হয়। আর ফোর মানে সামনের, যেমন মাথার অগ্রভাগকে কি বলা হয়? ফোর হেড। এই হিসাবে ফোর লিম্বস মানে সামনের দুটো পা। তাহলে এখান থেকে আমরা কয়েকটা জিনিস পেলাম, একটা হলো 71 স্পিসিস, একটা হলো কিসের, টার্টল এবং টর্টয়েসেস, এগুলো এক্সামিন করা হয়েছে এবং এগুলা থেকে কিছু একটা জিনিস নেওয়া হয়েছে। এবং টোটাল শব্দ দিয়ে আমরা বুঝতে পারতেছি ওই জিনিসের পরিমাণের কোথাও উল্লেখ করা থাকবে। নেওয়া হয়েছে ফোর লিম্বসের হাড় থেকে, সামনের পায়ের হাড় থেকে। আমরা যদি পেসেজে যাই তাহলে পেসেজের প্রথম পৃষ্ঠাতে আমরা একটু দেখে নিই পেসেজটার টাইটেল কি, দ্য হিস্ট্রি অফ দ্য টর্টয়েস, বা কচ্ছপের ইতিহাস। এই প্যাসেজের একেবারে লাস্ট প্যারাগ্রাফ যেখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ ওয়াল্টার জয়েস, এখান থেকে আমরা আমাদের আনসারটা পাবো। ওয়াল্টার জয়েস এন্ড জ্যাক্স গোথিয়ার এট ইয়েল ইউনিভার্সিটি, ওনারা তাহলে রিসার্চার ইয়েল ইউনিভার্সিটি হচ্ছে পৃথিবীর অন্যতম ফেমাস এবং অন্যতম সেরা একটা ইউনিভার্সিটি। obtained three measurements in this particular bones, obtained three measurements, তারা তিনটা মেজারমেন্টস নিছেন ইন দিস পার্টিকুলার বোনস, এই হাড়গুলা থেকে। আচ্ছা, তা হাড়ের আলোচনা আসছে এবং হাড়গুলা থেকে উনি মাপ নিছেন, এটা আমরা জানতে পারছি। এরপর অফ 71 স্পিসিস অফ লিভিং টার্টলস এন্ড টর্টয়েসেস, এই যে এই অংশটা থেকে কিন্তু একেবারে নিশ্চিতভাবে বোঝা যাইতেছে যে আমাদের আনসার এখানের মধ্যে আছে। তাহলে আমরা আগের বাক্যটা আরেকবার পড়ি। আগের বাক্যে কি বলা হয়েছে? আগের বাক্যে বলা হয়েছে যে obtained three measurements, তিনটা মেজারমেন্ট তারা নিছেন এই হাড়গুলা থেকে, যে হাড়গুলা ছিল 71 স্পিসিস অফ লিভিং টার্টলস এন্ড টর্টয়েসেস এর। আর উপরের বাক্যে আছে ওয়ান ওয়ে টু টেল ইজ বাই মেজারিং দ্য বোনস অফ দেয়ার ফোর লিম্বস, তাদের সামনের পা দুটার বোন বা হাড়ের মাপ থেকে আমরা এটা বের করতে পারবো। তো এই জিনিসগুলো পড়ার পর তো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের আনসার হচ্ছে থ্রি মেজারমেন্টস। এখন আমরা সরাসরি থ্রি মেজারমেন্টস এটা আমাদের ব্ল্যাঙ্কে বসিয়ে দেব। থ্রি থ্রি মেজারমেন্টস। এইভাবে আমরা বাকি প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করব। 35, 36 এবং নিচে আছে 37, 38,
39। 5টা প্রশ্ন আছে বাকি। 5টা প্রশ্নের জন্য আমি আপনাদেরকে 8 মিনিট সময় দিতে পারি। আপনারা ভিডিওটা পজ করে 8 মিনিটের ভেতরে এগুলো সলভ করে ফেলুন। সলভ করে সলভ করা শেষে আমরা ইনশাল্লাহ আবার ভিডিওটা কন্টিনিউ করব এবং ভিডিওতে আমরা একসাথে সলভ করব। লেটস কন্টিনিউ। আমরা আমাদের আনসার গুলো খুঁজে বের করে ফেলি একসাথে। 34 নম্বরের আনসার আমরা পাইছি থ্রি মেজারমেন্টস, অর্থাৎ 71 স্পিসিস অফ লিভিং টার্টলস এন্ড টর্টোইসেস ওয়ার এক্সামিনড এন্ড এ টোটাল অফ থ্রি মেজারমেন্টস ওয়ার টেকেন ফ্রম দ্য বোনস অফ দেয়ার ফোর লিম্বস। এখন আমরা স্টেপ 2 তে চলে যাব। এটা স্টেপ 1। স্টেপ 2 তে প্রথম সেন্টেন্সে কি বলা হয়েছে? দ্য ডেটা ওয়াজ রেকর্ডেড অন এ ড্যাশ। ডেটাটা বা তথ্যগুলো রেকর্ড করা হয়েছিল কোনো একটা জিনিসে, নেসেসারি ফর কম্পেয়ারিং দ্য ইনফরমেশন। এমন একটা জিনিসের মধ্যে এটা রেকর্ড করা হয়েছে যে জিনিসটা যে জিনিসটা কয়েকটা জিনিসের মধ্যে কম্পেয়ার বা তুলনা করার জন্য গুরুত্বপূর্ণ, কয়েকটা জিনিসের মধ্যে ইনফরমেশন। তাহলে এই জিনিসটা আমরা খুঁজে বের করি যে এই মেজারমেন্টস গুলা ঠিক কোন জায়গায় তুলে রাখা হয়েছে, কোন জায়গায় রেকর্ড করা হয়েছে। আমরা যেখানে থামছিলাম ওই জায়গা থেকে পড়তেছি, এখানে থামছিলাম আমরা। They used a kind of triangular graph paper to plot the three measurements against one another. এই যে তিনটা মেজারমেন্ট গুলা একটা আরেকটার সাপেক্ষে, একটা একটার সাথে তুলনা করার জন্য তারা একটা গ্রাফ পেপারের মধ্যে নিছেন। গ্রাফ পেপারটা কিরকম? ট্রায়াঙ্গুলার গ্রাফ পেপার। তাহলে আমরা আমাদের আনসার পেয়ে গেলাম। আনসার হবে ট্রায়াঙ্গুলার গ্রাফ পেপার। কিন্তু আমাকে তো কোশ্চেনে বলে দিছে নো মোর দেন 2 ওয়ার্ডস। সেই হিসাবে আমরা ট্রায়াঙ্গুলার গ্রাফ পেপার লিখতে পারবো না। আমরা শুধু চাইলে আমরা ট্রায়াঙ্গুলার গ্রাফ লিখতে পারি, আবার আমরা চাইলে গ্রাফ পেপার লিখতে পারি। আমি লিখে ফেলি ট্রায়াঙ্গুলার গ্রাফ। আবার আমরা চাইলে শুধু গ্রাফও লিখতে পারবো। দ্য ডেটা ওয়াজ রেকর্ডেড অন এ ট্রায়াঙ্গুলার গ্রাফ। এরপর আউটকাম। নেক্সট কোয়েশ্চেন, আউটকাম। আউটকাম মানে কি? ফলাফল। ফলাফল কি পাইলাম আমরা? ল্যান্ড টর্টোইসেস ওয়ার রিপ্রেজেন্টেড বাই এ ড্যান্স ল্যান্ড টর্টোইসেস ওয়ার রিপ্রেজেন্টেড বাই ড্যাশ ড্যাশ অফ পয়েন্টস টুয়ার্ডস দ্য টপ। অর্থাৎ গ্রাফের উপরের দিকে ল্যান্ড টর্টোইসদের একটা রিপ্রেজেন্টেশন আমরা পাইছি, এমন কিছু চিহ্ন পাইছি যেটা যেটা দিয়ে ল্যান্ড টর্টোইসের অবস্থা বোঝা গেছে। ওই চিহ্নটা কিরকম ছিল? বাই এ ড্যান্স ড্যাশ অফ পয়েন্টস। কিছু পয়েন্ট ছিল যেগুলোর ড্যান্স কোন একটা জিনিস ছিল। তাহলে আমাকে খুঁজে বের করতে হবে ল্যান্ড টর্টোইস এবং দ্য টপ এবং পয়েন্ট। এই জিনিসগুলো আমাকে খুঁজে বের করতে হবে। এবং আউটকাম থেকে আমরা বুঝতে পারতেছি এই তথ্যগুলা যে দিছে, এই তথ্যগুলা থেকে কি ফলাফল বের হয়ে আসছে ওইটা। লেটস গো ব্যাক টু দ্য প্যাসেজ अगेन। এবং যেখানে আমরা থামছিলাম ওই জায়গা থেকে আবার শুরু করতেছি। আমরা এখানে থামছিলাম। all the land tortoises all the land tortoise species, এই যে আমরা পাইলাম ল্যান্ড টর্টয়েস এর আলোচনা করা হয়েছিল, formed a tight cluster of points। টাইট ক্লাস্টার অফ পয়েন্টস। ডেন্স মানে ঘন, টাইট মানেও কিন্তু ঘন। ক্লাস্টার অফ পয়েন্টস অর্থাৎ অনেকগুলা পয়েন্টের একটা দলা। ক্লাস্টার বলতে এইটাই বোঝায়। আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করতে পারি। কখনো কি এরকম হয়েছে যে আপনি আকাশের দিকে তাকাইছেন, তারপর দেখছেন অনেকগুলা নক্ষত্র, কিন্তু কিছু নক্ষত্র আছে যেগুলো একসাথে এক জায়গায় অবস্থিত, দেখে মনে হয় এটা একটা গ্রুপ। তো এইরকম গ্রুপকেই বলা হয় ক্লাস্টার। এবং এই গ্রুপের মধ্যে ঘনত্ব যত বেশি হবে তত আমরা এটাকে বলবো ডেন্স ক্লাস্টার, এটাকে বলবো টাইট ক্লাস্টার। তাহলে এখানে আমাদের আনসার কি হবে? ডেন্স ক্লাস্টার অফ পয়েন্টস। ডেন্স ক্লাস্টার অফ পয়েন্টস, ডেন্স দেওয়া আছে, অফ পয়েন্টসও দেওয়া আছে, আমরা শুধু ক্লাস্টার লিখবো। ওকে।
আমরা পেয়ে গেলাম দুইটা কোশ্চেনের আনসার। এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। 37. The same data was collected from some living dash species and added to the other results. এই যে উপরের ডেটা যেগুলা, এই ডেটার মতো আরো কিছু ডেটা অ্যাড করা হয়েছে লিভিং ড্যাশ স্পিসিস থেকে, কোনো একটা লিভিং প্রাণীর কোনো কিছু থেকে, লিভিং কোনো একটা প্রজাতি থেকে, এবং তারপর ওইটাকে উপরের রেজাল্টগুলোর সাথে অ্যাড করা হয়েছে। তাহলে আমরা এখানে সেম ডেটা ওয়াজ কালেক্টেড, এরকম একরকম ডেটা কালেক্ট করা হয়েছে, এটা আমরা খুঁজতেছি। কই থেকে এমন একটা জিনিস থেকে কালেক্ট করা হয়েছে যে জিনিসটা লিভিং, এবং এই পুরো জিনিসটা আবার উপরের রেজাল্টগুলোর সাথে অ্যাড করা হয়েছে। এই জিনিসগুলো আমরা একটু খুঁজে বের করি পেসেজ থেকে। All the water turtles clustered in the lower part of the triangular graph. Okay, there was no overlap except when they added some species that spend time in both water and on land. এই যে there was no overlap except when they added some species. আহ, এই যে টর্টোয়েজের যে গ্রাফ পেপারের টর্টোয়েজের হাড়ের মেজারমেন্টের যে পয়েন্ট গুলা হয়েছে, ওইগুলা হয়েছে উপরের দিকে। আর অল দ্য ওয়াটার টার্টলস ক্লাস্টার ইন দ্য লোয়ার পার্ট অফ দ্য ট্রায়াঙ্গুলার গ্রাফ, আর গ্রাফের নিচের দিকে হয়েছে ওয়াটার টার্টেল গুলা বা পানিতে যে কচ্ছপ গুলা সময় কাটায় ওগুলার ক্লাস্টার। দেয়ার ওয়াজ নো ওভারল্যাপ, একটা একটার সাথে সম্পর্কিত ছিল না, দূরে অবস্থিত ছিল। এক্সেপ্ট হোয়েন দে অ্যাডেড সাম স্পিসিস দ্যাট স্পেন্ড টাইম বোথ ইন ওয়াটার অ্যান্ড অন ল্যান্ড। তবে যখন তারা এমন প্রজাতির কচ্ছপকে অ্যাড করছে যে কচ্ছপ পানিতেও সময় কাটায় আবার ভূমিতেও সময় কাটায়, তখন একটু পরিবর্তন দেখা গেছে। তো এখন এই জিনিসটাকে আমরা এক এক শব্দে কিভাবে বলবো, যে পানিতেও সময় কাটায় আবার ভূমিতেও সময় কাটায়? এটা তো আমরা এখন বলতে পারবো না। আবার নিজে থেকে যদি বানিয়ে বলি, এটাও প্রবলেম, কারণ আমাকে আনসার করতে হবে পেসেজ থেকে। সো আমরা আরো একটা সেন্টেন্স পড়ি। Sure enough, these amphibious species show up on the triangular graph approximately halfway between the wet cluster of sea turtles and the dry cluster of land tortoises. এখানে কি বলতেছে? এখানে বলতেছে these amphibious species. Amphibious মানেই হচ্ছে এমন প্রাণী যে প্রাণীটা পানিতেও সময় কাটায় আবার ভূমিতেও সময় কাটায়, যেমন ব্যাং। ব্যাং একটা অ্যামফিবিয়াস প্রাণী। তাহলে এখানে বলতেছে যে যেই কচ্ছপ গুলা অ্যামফিবিয়াস, এইগুলার হাড়ের মাপগুলা ট্রায়াঙ্গুলার গ্রাফের হাফওয়েতে থাকে। অর্থাৎ আমরা দেখছি যে ল্যান্ড টর্টয়েসের মেজারমেন্টস গুলা থাকে টপে, ওয়াটার টার্টলের মেজারমেন্টস গুলা থাকে বটমে, আর এখানে বলতেছে যে এই যে এমফিবিয়াস অর্থাৎ মাঝামাঝি যেগুলা, ওগুলার ওগুলার মেজারমেন্টও থাকে মাঝামাঝি। তা এইখান থেকে আমরা আনসার পেলাম, আনসার হবে amphibious species. The same data was collected from some living amphibious species. ঠিক আছে, এখন এটার আউটকাম কি হয়েছে? এটার আউটকাম হচ্ছে দ্য পয়েন্টস অফ দিস স্পিসিস, এই স্পিসিস গুলা অর্থাৎ amphibious স্পিসিস গুলা টার্নড আউট টু বি পজিশনড অ্যাবাউট ড্যাশ আপ দ্য ট্রায়াঙ্গেল বিটুইন দ্য ল্যান্ড টর্টয়েসেস এন্ড দ্য সি টার্টলস। এই যে ল্যান্ড টর্টয়েল এবং সি টার্টলের মাঝখানে ট্রায়াঙ্গেলের ঠিক কোন জায়গায় এগুলার অবস্থান হয়েছে আমরা পড়ছি হাফওয়ে। আমরা আবার পেসেজ থেকে দেখে আসি, তাহলে আমাদের মনে হয়ে যাবে। একই সেন্টেন্সের মধ্যে ছিল। These amphibious species show up on the triangular graph approximately halfway, এই যে আমাদের আনসার halfway, between the wet cluster of sea turtles and the dry cluster of land tortoise। ওই যে সি টার্টল এবং ল্যান্ড টর্টয়েসের মধ্যকার যে জায়গা, ওই জায়গাতে আসছে। সো আনসার হবে হাফওয়ে। Okay, let's move on to the next question then. uh, স্টেপ 4 এ দুইটা প্রাণীর কথা বলছে। বোনস অফ পি কোয়েনস্টেটি, আল্লাহ জানেন এটার উচ্চারণ কি, এন্ড পি টালাম্পেনসিস। তো এটা হলো সাইন্টিফিক নাম। পি দিয়ে জেনাস বোঝাচ্ছে আর এটা দিয়ে ক্লাস বোঝাচ্ছে, অর্থাৎ শ্রেণী। আহ,
উম, আমার মাথায় আসতেছে না, এটা বায়োলজিতে ছিল। বায়োলজিতে যে বাইনোমিয়াল নমেনক্লেচার, যেটা অর্থাৎ দ্বিপদী নাম থাকে, প্রাণীদের সাইন্টিফিক নাম দেওয়া হয় ওইটা। তো এইটা একটা সাইন্টিফিক নাম, এটা আর একটা প্রাণীর সাইন্টিফিক নাম। ওয়ার এক্সামিনড ইন এ সিমিলার ওয়ে অ্যান্ড দ্য রেজাল্টস অ্যাডেড। তাহলে এই দুইটা প্রাণীর হাড়কেও একইভাবে টেস্ট করা হয়েছে, একইভাবে এক্সামিন করা হয়েছে, এবং ওইগুলার হিসাবও পুরো জিনিসটার সাথে একসাথে উল্লেখ করা হয়েছে বা তুলে ধরা হয়েছে। এটার আউটকাম কি ছিল? দ্য পজিশন অফ দ্য পয়েন্টস ইন্ডিকেটেড দ্যাট বোথ দিস এনশিয়েন্ট ক্রিচার্স ওয়্যার ড্যাশ। এই যে পয়েন্ট, এই যে লাস্ট দুইটা প্রাণীর যে পয়েন্ট অ্যাড করা হয়েছে, এগুলো থেকে আমরা এগুলো ইন্ডিকেট করতেছে, বা এগুলো থেকে আমরা ইঙ্গিত পাচ্ছি যে বোথ অফ দিস এনশিয়েন্ট ক্রিচার, যে এই দুইটা অতীতকালের প্রাণী, এরা কি ছিল? এরা কোনো একটা কিছু ছিল, একটা একটা জিনিস তারা আবিষ্কার করছে। কি ছিল এরা? এই জিনিসটা খোঁজার জন্যই আমাকে পেসেজে যেতে হবে। সো লেটস গো টু দ্য পেসেজ। ওকে, হিয়ার ইট ইজ। দ্য নেক্সট স্টেপ ওয়াজ টু ডিটারমাইন ওয়্যার দ্য ফসিলস ফেল। পরের ধাপটা ছিল ফসিলের অবস্থানটা কোথায় এটা বের করা। ফসিল মানে কি? ফসিল মানে জীবাশ্ম। কোনো একটা প্রাণীর হাড় বা শরীরের কোনো অংশ যখন অনেক হাজার বছর, শত বছর, হাজার বছর, লাখ বছর যাওয়ার পর ওইটা খুব শক্ত হয়ে যায়, এবং আহ, ওইটা অনেকটা শক্ত পাথরের মতো হয়ে যায়, ওইটাকে বলা হয় জীবাশ্ম বা ফসিল। তাহলে এখানে তারা ফসিল পাইছে, কিছু প্রাণীর ফসিল পাইছে। এই প্রাণী হচ্ছে দ্য বোনস অফ পি সামথিং অ্যান্ড পি সামথিং এলস। এই দুইটা প্রাণীর তারা হাড্ডি পাইছে, হাড় পাইছে। এবং ওইগুলারও মেজারমেন্টস, ওই হাড়গুলারও মেজারমেন্টস কিভাবে নিচে নিয়ে তারা টেস্ট করছে। টেস্ট করার পর কি হয়েছে? লিভ আস ইন নো ডাউট। এটা টেস্ট করার পর তারা শিওর হয়ে গেছে কোনো একটা ব্যাপারে, কোনো সন্দেহ থাকে না আর। দেয়ার পয়েন্টস অন দ্য গ্রাফ আর রাইট ইন দ্য থিক অফ দ্য ড্রাই ক্লাস্টার। এই প্রাণীগুলার পয়েন্ট গ্রাফের মধ্যে, থিক অফ দ্য ড্রাই ক্লাস্টার, ড্রাই ক্লাস্টারের মধ্যে ছিল, একেবারে ড্রাই ক্লাস্টারের ঘন অংশের মধ্যে ছিল। ওই যে ড্রাই ক্লাস্টার কোনটা? ল্যান্ড টর্টোয়েস এর পয়েন্ট যেগুলা, যেখানে ছিল ওইটা। বোথ দিস ফসিলস ওয়ার ড্রাই ল্যান্ড টর্টোয়েসেস। তো এইটা থেকে আমরা বুঝতে পারতেছি যে এই যে দুইটা প্রাণীর ফসিল, এই ফসিলগুলা হচ্ছে কোন প্রাণীর? ড্রাই ল্যান্ড টর্টোয়েসেস। তো তাহলে আমাদের আনসার হবে কি? ড্রাই ল্যান্ড টর্টোয়েসেস। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো যে আমরা সেন্টেন্সটা আবার পড়ে ফেলি। দ্য পজিশন অফ দ্য পয়েন্টস ইন্ডিকেটেড দ্যাট বোথ দিস অ্যানশিয়েন্ট ক্রিচার্স ওয়ার ড্রাই ল্যান্ড টর্টোয়েসেস। এখানে একটা প্রশ্ন আপনার মনে স্বাভাবিকভাবে আসতে পারে, সেটা হলো যে ভাই, উপরে তো লেখা আছে যে আমরা দুইটা শব্দের বেশি ব্যবহার করতে পারবো না, কিন্তু এখানে তো তিনটা শব্দ চলে আসলো, ড্রাই ল্যান্ড টর্টোয়েসেস। কেন? এটার আনসার আসলে বেশ বেশ easy, সেটা হলো এই হাইফেনটা। দুইটা শব্দের মাঝখানে যদি হাইফেন থাকে, তাহলে এটা একটা শব্দ হয়ে যায়। এটা একটা নিয়ম। তাই দুইটা শব্দকে যখন আপনি একটা শব্দ করতে চান, তখন মাঝখানে হাইফেন দিলেই হয়ে যাবে, এটা একটা শব্দ। তবে হ্যাঁ, অবশ্যই আপনি যে কোনো শব্দের ক্ষেত্রে এটা করতে পারবেন না। আপনি যেই শব্দের ক্ষেত্রে করবেন, ওই ব্যবহারটা গ্রহণযোগ্য হতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সবগুলা করে ফেললাম। এখন আপনারা চাইলে জানাতে পারেন কার কয়টা হইলো।